সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত কোথাও কেউ নেই উপন্যাসটির 11 পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। লতিফা ছটফট করছিলেন সন্ধ্যা থেকেই। মুনা এসেছে, মুনা। বকুল বিরক্ত হয়ে বলেছে, এলে তো বলতাম তোমাকে, 100 বার এক কথা কেন বলছো? আজ সমস্ত দিন লতিফার শরীর খারাপ গেছে। দুপুরে একবার বিছানা থেকে নামতে গিয়ে মাথা ঘুরে উঠল। শরীরটা একেবারেই গেছে। দুপুরে কিছুই খেতে পারেননি, বমি করে উগড়ে ফেলেছেন। সন্ধ্যাবেলা তার বুক কাঁপতে লাগলো। পুরানো শ্বাসকষ্ট নয়, অন্য এক ধরনের কষ্ট। তার ভয় করতে লাগলো। তিনি চাপা স্বরে কয়েকবার বাবুকে ডাকলেন। কেউ এলো না। হয়তো শুনতে পায়নি, কিংবা শুনেও আসছে না। আজকাল সহজে তার কাছে কেউ আসে না। একসময় সখিনা এসে ঘর ঝাঁট দিতে শুরু করলো। কি অলক্ষণে ব্যাপার! সন্ধ্যাবেলা কেউ গৃহস্থ বাড়িতে ঝাঁট দেয়? তিনি অনেকক্ষণ উঁচু গলায় বকাঝকা করলেন। তার বুকের ধরফরানি আরো বেড়ে গেল। একসময় মনে হলো ঘরের আলো অস্বাভাবিক উজ্জ্বল, চোখে বিঁধছে। অনেক রাতের দিকে মাঝে মাঝে এরকম হয়, আলো হঠাৎ কিছুক্ষণের জন্যে বেড়ে যায়। তিনি ব্যস্ত হয়ে পড়লেন মুনার জন্যে। মিনিটে একবার করে জিজ্ঞেস করতে লাগলেন, দেখ তো মুনা এসেছে কিনা। মুনা এসে তার অবস্থা দেখে বড়ই অবাক হলো। হাত পা ঠান্ডা হয়ে আসছে। ব্যাপার কি? মুনা উদ্বিগ্ন স্বরে বলল, মামা ফেরেননি। বাবু বলল, ফিরেছিলেন, আবার যেন কোথায় গেছেন। মামি কিরকম করছে তোরা দেখছিস না? যা দৌড়ে গিয়ে ডাক্তার নিয়ে আয়। লতিফা হাঁপাতে শুরু করলেন। ঘরের আলো এত উজ্জ্বল যে চোখ মেলে রাখা যাচ্ছে না। মামি, খুব খারাপ লাগছে। তুই আমার হাত ধরে বসে থাক। মুনা হাত ধরে পাশে বসল। বকুল অবাক হয়ে দূরে দাঁড়িয়ে আছে। লতিফা তাকালেন বকুলের দিকে। কি সুন্দর একটি মেয়ে! কে বলবে তার মতো অতি সাধারণ একটি মায়ের কোলে এত সুন্দর একটি শিশু আসবে? মুনা বলল, দাঁড়িয়ে দেখছিস কি? একটা ন্যাকড়া ভিজিয়ে এনে কপাল মুছিয়ে দে। বকুল ছুটে গেল রান্নাঘরে। লতিফা হাঁপাতে হাঁপাতে বললেন, যত তাড়াতাড়ি পারিস বকুলের একটা বিয়ে দিয়ে দিবি। এত সুন্দর মেয়ে ঘরে বেশি দিন রাখবি না, অনেক সমস্যা হবে। ঠিক আছে, দেব। পড়াশোনা কপালে থাকলে হবে, না থাকলে হবে না। তুই ওর বিয়ে দিয়ে দিবি যত তাড়াতাড়ি পারিস। বিয়ে দিলে সব সমস্যার সমাধান হয় নাকি মামি? লতিফা কিছু বললেন না। বকুল মাথায় ভেজা ন্যাকড়া বুলোতে লাগলো। তিনি কাঁপা গলায় বললেন, ঠান্ডা লাগে। ডাক্তার এলো 7:30টায়। তারও ঘণ্টা 3 পরে দীর্ঘ বছরের রোগ যন্ত্রণার অবসান হলো। ডাক্তার ছেলেটি বড় অবাক হলো। সে এমনভাবে সবার দিকে তাকাতে লাগলো যেন ঘটনাটি সে নিজেও বিশ্বাস করতে পারছে না। তার হাতে এটিই কি প্রথম মৃত্যু? কিছু কিছু ঘটনা মানুষ দ্রুত ভুলে যেতে চেষ্টা করে। সেই চেষ্টা সচেতনভাবেই করা হয়, এবং সে কারণে সে লজ্জিতও বোধ করে। মৃত্যু এমন একটি ঘটনা। অতি প্রিয়জনের মৃত্যুও আমরা ভুলে যাবার জন্যে প্রাণপণ চেষ্টা করি। আমাদের চলাফেরা, আচার আচরণে মনে হয় না সে প্রিয়জন কোনো কালে আমাদের মধ্যে ছিল। কেন এরকম করা হয়? আমাদের নিজেদের ব্যবহারে নিজেরাই অবশ্য লজ্জিত হই, যার জন্যে প্রিয়জনটির একটি বড় ছবি যত্ন করে দেয়ালে টাঙানো হয়, এবং একদিন কেউ খুব রাগারাগি করে, ফ্রেমে মাকড়সার জাল, কেউ দেখছো না, ব্যাপারটা কি? লতিফার মৃত্যুর পর তার কোনো ছবি দেয়ালে টাঙানো হলো না। তবে তার বিয়ের একটি ছবি মুনা বের করে খুব কাঁদল। সে ছবিতে তাকে দেখাচ্ছিল একটি দুষ্ট বালিকার মতো। শওকত সাহেবের চোখে চশমা, কেমন ভয় পাওয়া চেহারা। ছবিটি স্টুডিওতে তোলা।
স্টুডিওতে তোলা সব ছবি কেমন মূর্তি মূর্তি হয়। এই ছবিটি সেরকম নয়, প্রাণের একটা ব্যাপার আছে কোথাও। কিংবা এও হতে পারে মানুষের মৃত্যুর পর তাদের সব কিছুতে কিছু প্রাণ সঞ্চার হয়। লতিফার ঘর আগের মতোই আছে। মৃত মানুষদের ঘর দীর্ঘদিন একই রকম থাকে। সহজে সে ঘরের কোনো কিছুতে কেউ হাত দিতে চায় না। তবে ঘরটা কেমন যেন আগের মতো থাকে না, সূক্ষ্ম একটা পরিবর্তন হয় কোথাও। সে পরিবর্তন সূক্ষ্ম হলেও যে কেউ ধরতে পারে। প্রথম রাত এই ঘরে ঘুমোতে এসে শওকত সাহেবের ভয় ভয় করতে লাগলো। লতিফার স্মৃতির প্রতি সম্মান দেখানোর জন্যেই তিনি প্রাণপণ চেষ্টা করলেন পুরানো দিনের কথা মনে করতে। সমস্তই মনে আছে, কিন্তু সেসব কথা নিয়ে ভাবতে ভালো লাগছে না। বরং শওকত সাহেবের মনে হতে লাগলো এই ঘরে কে যেন ঘুরে বেড়াচ্ছে, খুব সাবধানে পা ফেলছে, নিঃশব্দ পদচারণা। এইবার যেন বসলো পাশের চেয়ারটায়। ভয় কাটাবার জন্যে তিনি শব্দ করে কাশলেন। সে কাশির শব্দে তার নিজেরই ভয় বেড়ে গেল। তিনি চোখ বন্ধ করে ঘুমোতে চেষ্টা করলেন। তখনই মনে হলো মাথার উপরের ফ্যান ঘুরতে শুরু করেছে। লতিফা শীতের রাতেও ফ্যান না ছেড়ে ঘুমোতে পারত না। সেজন্যেই কি? ঘর অন্ধকার, তবু সবকিছু আবছা আবছা দেখা যায়। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে ফ্যানটির দিকে তাকিয়ে রইলেন। হ্যাঁ, ফ্যান ঘুরছে। শওকত সাহেবের নিঃশ্বাস ভারী হয়ে এলো। তিনি চোখ বন্ধ করে পড়ে রইলেন এবং স্পষ্ট শুনলেন মশারির ওপাশে কেউ যেন মিষ্টি করে হাসল। প্রথম যৌবনে লতিফা যেমন করে হাসত। শওকত সাহেব ভাঙা গলায় ডাকলেন, মুনা, মুনা। মুনা সম্ভবত বারান্দায় বসেছিল। সে এসে দরজায় ধাক্কা দিল। কি হয়েছে মামা? শওকত সাহেব কাঁপা গলায় বললেন, কিছু না, তুই যা। মামা, দরজা খোলো। শওকত সাহেব দরজা খুলে মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। কি হয়েছে? তিনি জবাব দিলেন না। মুনা বলল, ভয় পাচ্ছ? কেন? ভয় পাচ্ছ কেন? ফ্যানটা ঘুরছে শুধু শুধু। কোথায় ঘুরছে? না, এখন আর ঘুরছে না। শওকত সাহেব ক্লান্ত স্বরে বললেন, যা, ঘুমোতে যা। মুনা বলল, তুমি বরং আমাদের ঘরে ঘুমাও, বাবুর সঙ্গে শুয়ে পড়ো, আমি এখানে ঘুমাবো। শওকত সাহেব কোনো কথা বললেন না। মুনা বলল, যাও মামা, আমার কথা শোনো। তাছাড়া আজ রাতটা এমনিতেই তোমার উচিত ছেলে মেয়েকে পাশে নিয়ে ঘুমানো। শওকত সাহেব ক্ষীণ স্বরে বললেন, তোর মামির উপর বড় অবিচার করেছি রে মুনা। তা করেছ? বড় খারাপ লাগছে। অল্প কয়েকদিন লাগবে, তারপর আর লাগবে না। মানুষ বড় অদ্ভুত প্রাণী মামা। শওকত সাহেব কোনো কথা বললেন না। মুনা চাপা স্বরে বলল, ধরো কিছুদিন পর আবার যদি তুমি বিয়ে করো, তাহলে প্রথম কিছুদিন ওই মেয়েটিকে খুব ভালোবাসবে, তারপর আবার আগের মতন নানান অবিচার শুরু করবে এবং একসময় বিছানা বালিশ নিয়ে আলাদা ঘুমোতে চাইবে। চাইবে না? শওকত সাহেব একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। মুনা বলল, যাও, ওদের ঘরে গিয়ে শো। ওরা জেগেই আছে, ওদের সঙ্গে দু একটা কথা টথা বলো। কি কথা বলবো? যা মনে আসে বলো, ওদের সাহস দাও। বাবু তার বাবাকে পাশে শুতে দেখে কেমন কুঁকড়ে গেল। বকুল তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল মশারির ভিতর থেকে। শওকত সাহেব ডাকলেন, বাবু। বাবু জবাব দিল না। ঘুমাচ্ছিস নাকি বাবু? না। বকুল, ঘুমাচ্ছিস? না। শওকত সাহেব তাদের কি বলবেন বুঝতে পারলেন না। ছেলে মেয়েদের সঙ্গে তার তেমন যোগাযোগ নেই।
চিরদিন দূরে দূরে থেকেছেন, একটা আড়াল তৈরি হয়ে গেছে। আজ হঠাৎ করে ওদের কাছে আসা যায় না। ওরা কাঁদছেও না, কাঁদলে বলা যেত কাঁদিস না রে। শকত সাহেব ক্ষীণ স্বরে বললেন, গরম লাগছে তাই না? বকুল বা বাবু কেউই কিছু বলল না। মুনার অনেক রাত পর্যন্ত ঘুম এলো না। পায়ের কাছের জানালাটা খোলা, খোলা জানালায় শীতল হাওয়া আসছে। সে হাওয়ায় সিলিং ফ্যানটি অল্প অল্প ঘুরছে। ঘরে অন্যরকম একটা গন্ধ, রোগের গন্ধ, শোকের গন্ধ, মৃত্যুর গন্ধ। মুনা ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে মৃদু স্বরে ডাকল, মামি। কেউ জবাব দিল না। মৃত্যুর ওপারে অন্য কোনো ভুবন আছে কি? না থাকাটা খুব কষ্টের হবে। মুনার পানির তৃষ্ণা হচ্ছিল, কিন্তু উঠে গিয়ে পানি আনার ইচ্ছা হচ্ছিল না। সে চোখ বন্ধ করে পড়ে রইল। কত অসংলগ্ন কথাই না তার মনে এলো, যার সঙ্গে মামির কিছুমাত্র সম্পর্ক নেই। খুব ছোটবেলায় নদীর ধারে বেড়াতে গিয়েছিল। সেখানে লাল রঙের একটা প্রকাণ্ড কাঁকড়া তার দিকে হঠাৎ ছুটে আসতে শুরু করল। অনেকদিন পর সেই দৃশ্যটি পরিষ্কার মনে এলো। কেন এলো? শীত করছে। এবার কি আগে ভাগে শীত পড়ে গেল নাকি? কাঁথায় শীত মানবে না, লেপ বের করতে হবে শিগগির। লেপগুলির কি অবস্থা কে জানে। তেলাপোকায় কেটে কুটে সর্বনাশ করে রেখেছে হয়তো। অনেক দিন রোদে দেয়া হয় না। মুনা বিছানা ছেড়ে উঠল। পানির পিপাসা অগ্রাহ্য করা যাচ্ছে না। দরজা খুলে বের হয়ে সে একটি অদ্ভুত দৃশ্য দেখল। মামা তার ছেলে মেয়ে দুটিকে নিয়ে ক্যাম্প খাটে বসে আছেন। দু হাতে জড়িয়ে ধরে আছেন দুজনকে। মামা ধরা গলায় ডাকলেন, মুনা, এদিকে আয় মা। মুনা গেল না। নিশিরাত্রির এই মুহূর্তটি ওদের, সেখানে তার স্থান কোথায়? সে রান্নাঘর থেকে পানি খেয়ে আবার শুয়ে পড়ল। আজ সারাদিন বড় পরিশ্রম গিয়েছে, বড় ক্লান্ত লাগছে, কিন্তু ঘুম আসছে না। মুনা চেষ্টা করল তার বাবার ছবিটি মনে আনতে, কিছুতেই মনে এলো না। শুধু মনে পড়ল প্রচণ্ড একটা শীতের রাতে ছোট খালা তাকে ঘুম থেকে তুলে নিয়ে যাচ্ছেন বাবার ঘরে। চারদিকে অনেক লোকজন, অনেক আলো। ছোট খালা বলছেন, চলো মা, বাবাকে একটা চুমু দিয়ে আসবে। লক্ষ্মী মেয়ের মতো বাবাকে একটা চুমু দেবে। বাবার ঘর ভর্তি মানুষ, সবাই কেমন অন্যরকম। বাবা তাকে দেখে কাঠির মতো রোগা একটি হাত উঁচু করলেন। মুনা তার খালার গলা জড়িয়ে ধরে চিৎকার করে উঠল। সে কিছুতেই যাবে না বাবার কাছে। বাবা দুর্বল স্বরে বললেন, ও ভয় পেয়েছে, ওকে নিয়ে যাও। ছোট খালা ঘর থেকে বের করে এনে একটা প্রচণ্ড চড় দিয়ে বলেছিলেন, বোকা মেয়ে। মুনা কাঁথাটা গলা পর্যন্ত টেনে দিয়ে মৃদু স্বরে বলল, বাবা, ওই ভয়ঙ্কর রাতে তোমাকে চুমু খেতে পারিনি, কিন্তু তোমাকে আমি লক্ষ লক্ষ চুমু খেয়েছি। কোনোদিন তুমি তা জানতে পারবে না। এই দুঃখ আমি সারা জীবন বুকের মধ্যে পুষে হাসি মুখে ঘুরে বেড়াবো। কত রকম সুখের ঘটনা ঘটবে আমার জীবনে। ঘর সংসার হবে, ছেলে মেয়ে হবে, ওরা বড় হবে, ওদের বিয়ে হবে, কিন্তু সেই দুঃখ থাকবেই। মৃত্যুর পর কি কোনো জগৎ সত্যিই নেই? এই একটি জীবন আমাদের। কোনোদিন বাবার কাছে দুহাত বাড়িয়ে যাওয়া যাবে না? শৈশবের দিনগুলি কি ভয়াবহই না ছিল। কিছুদিন এর বাড়ি, কিছুদিন ওর বাড়ি। 7 বছর বয়সে বুঝতে পারল সে একটা উপদ্রবের মতো। কেউ তাকে দীর্ঘদিন রাখতে চায় না। তার যখন 9 বছর বয়স, তখন একদিন মামা এসে বললেন, মুনা, তুই চলে আয় আমার সাথে থাকবি। ছোট খালা বিরক্ত হয়ে বললেন, তোর সাথে থাকবে মানে? তুই একা মানুষ, মেসে পড়ে আছিস। একটা ঘর ভাড়া নেব, এখানে ওর কষ্ট হচ্ছে।
মামা সত্যি সত্যি ঘর ভাড়া করে তাকে নিজের কাছে নিয়ে নিলেন। দুজন মাত্র মানুষ তারা, কত রকম সমস্যা। রাত 9টা-10টা পর্যন্ত মুনাকে মাঝে মাঝে একা থাকতে হয়। কি যে ভয় লাগতো এক একদিন, কিন্তু সে সুখে ছিল। মামা তাকে ভালোবাসায় ডুবিয়ে রেখেছিলেন। যার যতটুকু ভালোবাসার প্রয়োজন সে বোধহয় তা কোনো না কোনোভাবে পেয়েই যায়। মুনার অস্পষ্টভাবে মনে হলো সে সুখী হবে। ভালোবাসার অভাব তার জীবনে হবে না। শেষ রাতের দিকে মুনা সুন্দর একটা স্বপ্ন দেখল। রিকশা করে সে আর মামুন যাচ্ছে। রিকশা যাচ্ছে কোনো একটা পাহাড়ি অঞ্চল দিয়ে। অপূর্ব সব দৃশ্য চারদিকে, খুব বাতাস দিচ্ছে। সেই বাতাস অগ্রাহ্য করে মামুন সিগারেট ধরাতে চেষ্টা করছে। একটার পর একটা দেশলাইয়ের কাঠি নষ্ট হচ্ছে। মামুন বড় বিরক্ত হচ্ছে। সে যতই বিরক্ত হচ্ছে মুনার ততই মজা লাগছে। কত রকম অদ্ভুত স্বপ্নই না মানুষ দেখে। মামুন ভেবেছিল ঢাকায় খুব বেশি হলে 7 দিন থাকবে। বেশি দিন থাকা সম্ভব নয়। রাজমিস্ত্রি ঠিক করা আছে, ওরা বসে থাকবে। মেশিন রাখার বেস পাকা হবে, একটা হাফ বিল্ডিং হবে, প্রচুর কাজ। কিন্তু ঢাকা থেকে বের হবার পথ সে পাচ্ছে না। মুনার সঙ্গে সরাসরি কথা হওয়া দরকার। সমস্ত পরিকল্পনাটি তাকে ভালো মতো বোঝানো দরকার। তাও সম্ভব হচ্ছে না। একটির পর একটি ঝামেলা লাগছে। ছোটখাটো ঝামেলাও নয়, বিরাট সব ঝামেলা। এর মধ্যে ইন্ডাস্ট্রির কথা বলা যায় না। তাছাড়া ঢাকায় এসে কেন জানি মনে হচ্ছে মুনা ঠিক আগের মতো নেই। তাকে কেমন পছন্দ করছে না, এড়িয়ে চলতে চেষ্টা করছে। সেদিন ওর অফিসে গিয়েছিল। সে ঠান্ডা গলায় বলল, কোনো কাজে এসেছ না এমনি? জরুরি কিছু কথা ছিল। এখন তো খুব ব্যস্ত, তুমি চলে যাও, আমি তোমার কাছে যাব। মামুন রাত 8টা পর্যন্ত অপেক্ষা করল। মুনার পাত্তা নেই। এমন কখনো হয় না। এই মেয়েটির কথার নড়চড় হয় না। মামুন সে রাতেই মুনাদের বাসায় গিয়েছে। মুনা সহজভাবেই বলেছে, মাথা ধরেছে, কাজেই তোমার ওখানে যায়নি। তাছাড়া মন টনও ভালো না, কোথাও যেতে ইচ্ছা করে না। তুমি বসো, চা খাও, আমি একটু শুয়ে থাকব। মামুন প্রায় রাত 11টা পর্যন্ত বসে রইল। মুনা একবার এসে শুধু চা দিয়ে গেল। শকত সাহেব এই দীর্ঘ সময় তার সঙ্গে গল্প করলেন। সাপের গল্প, কবে বারহাট্টায় বেড়াতে গিয়েছিলেন, সন্ধ্যাবেলা বাইরে বেরুবেন। শার্ট গায়ে দিতেই মনে হলো ঠান্ডা একটা কি যেন গা বেয়ে নেমে যাচ্ছে। হারিকেন আনতেই দেখা গেল কালো কুচকুচে একটা সাপ। আরেকবার চাঁদপুরে ঘুমিয়ে আছেন, মশারি টশারি সব ফেলা। বাতি নিভিয়ে চাদর গায়ে দিতেই মনে হলো ঠান্ডা কি একটা যেন পায়ের উপর দিয়ে যাচ্ছে। মামুনের মনে হলো স্ত্রীর মৃত্যুর কারণেই হোক কিংবা অন্য যে কোনো কারণেই হোক, এই লোকটির মধ্যে বড় রকমের একটা পরিবর্তন হয়েছে। সাপের মতো একটা বিষয় নিয়ে কেউ 2 ঘন্টা এক নাগাড়ে কথা বলতে পারে না। বিশেষত সেই লোক যে কপালে বিরক্তির ভাঁজ না ফেলে আগে একটি কথাও বলতো না। অথচ এখন একে দেখে কেউ বুঝতেই পারবে না এর কোনো সমস্যা আছে। একবার হাল ছেড়ে দিলে যেমন একটা নিশ্চিন্ত আলস্যের ভাব চলে আসে মানুষের মধ্যে, ওনারও কি তাই হয়েছে? মামুন একবার মামলার প্রসঙ্গ তুলতে চেষ্টা করল। নেক্সট ডেট কবে পড়েছে মামা? জানি না কবে, মুনা বলতে পারবে। হ্যাঁ, তারপর শ্রীপুরের গল্পটা শোনো। ভাদ্র মাস, নৌকা করে যাচ্ছি শ্রীপুর। শ্রীপুরের গল্প শেষ হতে 15 মিনিট লাগলো। মুনা এসে বলল, যেতে দাও মামা, রিক্সা পাবে না। শকত সাহেব বললেন, রাত বেশি হয়ে গেছে, থেকে যাক না। না না, থাকবে কি। মামুন উঠে পড়ল। মুনা কি সত্যি সত্যিই তাকে অপছন্দ করছে? অপছন্দ করবার মতো বাস্তব কোনো কারণ কি আছে? ওর একটা দুঃসময় যাচ্ছে এবং তখন মামুন তাকে কোনো রকম সাহায্য করেনি। গ্রামের বাড়িতে গিয়ে বসেছিল। ঝামেলা এড়াবার জন্যে সে এটা যে করেছে তা তো না। ফরিদা মারা যাবার পর বাবা মা একলা হয়ে পড়েছেন। নানা রকম কথাবার্তা বলতে শুরু করেছেন। ফরিদাকে নাকি হঠাৎ হঠাৎ দেখতে পান।
অসুস্থ ফরিদাকে নয়, স্বাস্থ্যে সৌন্দর্যে ঝলমলে ফরিদাকে। কখনো তাকে দেখা যায় বসে আছে লাল চাদর গায়ে দিয়ে, কখনো বা হেঁটে যায় পাশ দিয়ে। মানসিকভাবে বাবা মা দুজনেই বিপর্যস্ত। এমন অবস্থায় তার নিশ্চয়ই অধিকার আছে বাড়িতে থেকে যাওয়ার। তাছাড়া বাড়ির সঙ্গে তার দীর্ঘদিন কোনো সম্পর্ক ছিল না, ফরিদার কারণেই ছিল না। বলতে গেলে সে পালিয়ে বেরিয়েছে। এই নিয়ে তার অপরাধ বোধ আছে। সেটা কাটানোর জন্যেও গ্রামে থাকা দরকার। গ্রাম তো সেই পুরনো গ্রাম নেই, পিলার বসছে, ইলেকট্রিসিটি মাসখানিকের ভেতর চলে যাবে, রেডিও টেলিভিশন সবই চলবে। তেলের কল ঠিক মতো কাজ করলে ভালো টাকা পয়সা আসার কথা। ঢাকায় কলেজের মাস্টারের পুরো বেতনটাই তো চলে যায় বাড়ি ভাড়ায়। সেখানে বাড়ি ভাড়া দিতে হচ্ছে না, চমৎকার বাড়ি আছে নিজেদের। দোতলার দক্ষিণের ঘরটিতে একটা অ্যাটাচড বাথরুমের ব্যবস্থা করলেই পুরোপুরি শহুরে বাড়ি হয়ে যাবে। কিন্তু মুশকিল হচ্ছে এসব কথা বুঝিয়ে বলার মতো সুযোগই তৈরি হচ্ছে না। মামুনের ধারণা মুনা তাকে এড়িয়ে চলতে চেষ্টা করছে। টেলিফোনের কথাবার্তা থেকে সেটা কিছুটা স্পষ্ট হয়েছে। টেলিফোনের রিসিভার উঠিয়েই মুনা বলেছে, আমার হাতে অনেক কাজ, তুমি কি পরে একবার রিং করবে? 2টোর পর। 2টোর পর টেলিফোন করা হলো। সে অফিসে নেই। এর মানে কি? স্পষ্ট কথা হওয়া উচিত। মামুন এখন আর তার বিয়ের ব্যাপারটি ঝুলিয়ে রাখতে চায় না, এই নিয়েও কথা বলতে চায়। মুনার আশঙ্কা সে বুঝতে পারছে। মামার জেল টেল হয়ে গেলে এরা যাবে কোথায়? সে যদি উপন্যাসের আদর্শ নায়িকার মতো ভাবে পরিবারের বাকি সবার জন্যে জীবন উৎসর্গ করবে, বাকি জীবন চিরকুমারী থাকবে, তাহলে সে ভুল করবে। সবার আলাদা আলাদা জীবন আছে। এসব মহৎ আদর্শ উপন্যাসে এবং সিনেমায় ভালো লাগে। জীবন উপন্যাসও না, সিনেমাও না। আর এমন তো না মুনা ছাড়া ওদের আর কোনো গতি নেই। অবশ্যই আছে, আত্মীয় স্বজনরা আছে। বকুলের এক মামা আছেন যথেষ্ট ক্ষমতাবান মানুষ। মুনার এখন যে দুঃসময়, তার চেয়ে ভয়াবহ দুঃসময় মানুষের আসে, এবং তখন তারা নিজেদের এরকম করে গুটিয়ে নেয় না। মামুন মনে মনে মুনার সঙ্গে কথাবার্তাগুলি ঝালাই করতে লাগল। তুমি এখন আর আমার সঙ্গে দেখা করতে আসো না কেন? ভালো লাগে না, সেজন্যে আসি না। ভালো লাগে না মানে? মানেটা না কিছু নেই। তার মানে আমাকে বিয়ে করবে না? তোমাকে বিয়ে করব কেন? কি আছে তোমার? মনে মনে কথাবার্তা বেশিক্ষণ চালিয়ে যাওয়া যায় না। তর্কে মুনা জিতে যায়, এটাও একটা অস্বাভাবিক ব্যাপার। বাস্তবের তর্কে মুনা জেতে, কল্পনার তর্কেও সেই জেতে। অন্তত কল্পনাতে তো মামুনের জেতা উচিত। অথচ প্রথম পরিচয়ের সময় মুনার এই তার্কিক স্বভাব তার চোখেই পড়েনি। বরঞ্চ মনে হয়েছিল বড় ঠান্ডা একটি মেয়ে, ঠান্ডা এবং লাজুক। মামুন তার বন্ধুর একটি কাজ নিয়ে গিয়েছিল অফিসে। লাজুক ধরনের মেয়েটি দ্রুত কাজটা করে দিল। মামুন বলল, মেয়েরা এত তাড়াতাড়ি কাজ করতে পারে জানতাম না তো। সে হেসে বলল, মেয়েদের এত অক্ষম ভাববেন না। হ্যাঁ, এখন থেকে আর ভাববো না। মেয়েটি তাকে 1 কাপ চা খাওয়ালো। সে কাজটি নিয়ে মামুনকে পরদিন আবার যেতে হলো। মেয়েদের যতটা সক্ষম ভাবা গিয়েছিল, কার্যক্ষেত্রে সেরকম দেখা যায়নি। কাগজপত্র ঠিকমতো তৈরি হয়নি। মেয়েটি দারুণ লজ্জিত হলো। ছুটোছুটি করে আবার নতুন কাগজ তৈরি করে দিল, তাতেও ভুল বের হলো। আবার আসতে হলো মামুনকে, এবং সে হেসে বলল, আপনার এখানে এসে এসে এমন অভ্যাস হয়েছে, কাগজপত্র পুরোপুরি ঠিক হলে মন খারাপ লাগবে। মেয়েটি লাল হয়ে বলল, আপনাকে আর আসতে হবে না, এবার ঠিকঠাক না হলে আমি চাকরি ছেড়ে দেব। কিন্তু সপ্তাহখানেক পর মামুন আবার গেল। লাজুক ভঙ্গিতে বলল, আজ কোনো কাজে আসিনি, আপনাকে থ্যাঙ্কস জানাতে এসেছি। থ্যাঙ্কস জানাতে এসে প্রায় 2 ঘন্টা বসে রইল। এই 2 ঘন্টায় সে 1 প্যাকেট সিগারেট এবং 4 কাপ বিস্বাদ চা খেয়ে ফেলল। কি সব আনন্দের দিনই না গেছে।